আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো আমার ইচ্ছা ছিল এই টপিকটা নিয়ে পরে অন্য কোনো একটা সময় অথবা নেক্সট টাইমে ভিডিওটি তৈরি করবার। কিন্তু আ আপনাদের অনেকের অনুরোধের কারণে আসলে আজকেই এই ভিডিওটি আমি তৈরি করতে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে আপনাদের নিবন্ধন ভাইভা পরীক্ষায় আপনারা কি করলে ফেল হতে পারেন, কি করলে ফেল হবেন না বা কেমনভাবে ফেল করানো হয় বা আদৌ ফেল করানো হয় কিনা? হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়ে আপনারাও কয়েকজন আমাকে আ কমেন্ট করেছিলেন, কয়েকজন আমাকে পার্সোনালি নক করেছিলেন। তো জাস্ট আপনাদের এই প্রশ্নের কারণেই আমি আজকে এই ভিডিওটি তৈরি করতে আপনাদের সামনে আসলাম। তো যাই হোক, যদিও আমার কথাটা হয়তোবা আপনাদের নিবন্ধনের উপরই মানে ভিত্তি করে হয়তোবা ভিডিওটা তৈরি করতেছি। বাট শুধু নিবন্ধন না, আপনি বাংলাদেশের যেকোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেকোনো চাকরির ভাইবার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার এই কথাগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো শুধুমাত্র যে আপনি নিবন্ধনের ভাইবার জন্যই ভিডিওটা আপনার কাজে লাগবে তা না। হয়তো আদার্স আ ভিডিও আদার্স ভাইভাগুলোর জন্য কাজে লাগতে পারে। তো প্রথমত ভাইভাতে ফেল করাই কেন? এটার এটা হচ্ছে একটা সবথেকে বড় একটা মানে বড় একটা প্রশ্ন। তো ভাইভাতে দেখেন ফেল করার অনেকগুলো রিজন বা অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে সবথেকে মাথায় রাখবেন আপনার কাগজপত্র ঠিক আছে কিনা। বিশেষ করে নিবন্ধনে এই জিনিসটা সবার আগে চেক করবে। বাট অন্যান্য ভাইভাতেও ওই কাগজে আগে চেক করবে, বাট নিবন্ধনে এই জিনিসটা একটু বেশি ভালো করে খেয়াল করা হয় আরকি। এটা একটু মাথায় রাখবেন। কারণ আপনার ভাইভা ফেলের যেকোনো চাকরি পরীক্ষাতে শুধুমাত্র নিবন্ধন না, সেটা বিসিএস, প্রাইমারি, আদার্স যেকোনো চাকরি হইতে পারে। সবার আগে কাগজপত্রটা ঠিক আছে কিনা এটা যাচাই করবে। এটা মাথায় রাখবেন। কাগজপত্র ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আপনি একটা সাইড পাস করে গেলেন। একটা সাইড উতরে গেলেন। এরপরে আপনার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে আপনি হয়তো পরীক্ষাই দিতে যান নাই। পরীক্ষায় আপনি অনুপস্থিত ছিলেন। মানে আপনি পরীক্ষাটা দিতে যান নাই। এই ক্ষেত্রে তো ভাই আপনাকে কোনোভাবে পাস দিবে না, তাই না? আপনি তার মানে আপনি এমনিতেই ফেল। আপনার সবকিছু ঠিক আছে। আপনি পরীক্ষায় গেলে হয়তোবা সবকিছু উত্তর করতে পারতেন। আপনি খুবই ভালো ট্যালেন্ট, খুবই মেধাবী ছাত্র। আপনি এমনি পাস করতেন। কিন্তু আপনি উপস্থিত হতে পারেন নাই ভাই। তাহলে আপনি পাসটা চান কই থেকে? তাই না? তার মানে আপনি ফেল। তো এই ২ টা ম্যাটার হইতেছে সবথেকে বড়। এই ২ টা বিষয়টাই সবথেকে বড়। এর বাহিরে আরো কিছু ব্যাপার আছে। যেমন আপনার আচার-আচরণ কিরকম? আপনি স্যারদের সঙ্গে কিভাবে কথা বলতেছেন? কিরকমভাবে কথা বলতেছেন? তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ড্রেস গেটআপ। অবশ্যই ড্রেস গেটআপটা মাথায় রাখবেন। ড্রেস গেটআপ সম্পর্কে বিশেষ করে এনটিআরসি এর ড্রেস গেটআপ সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমি চেষ্টা করব যদি আমার খেয়াল থাকে ভিডিওটা আপলোড করার সময়, তাহলে আমি কমেন্ট ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। এরপরে ড্রেস গেটআপের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন। যদিও আমি একটা ভিডিও তৈরি করেছি, বাট আমি তারপর আজকে ছোট করে একটু বলি। ড্রেস গেটআপের ক্ষেত্রে আপনারা যারা পুরুষ মানুষ তারা অবশ্যই একটু ভালোভাবে গেটআপটা নিয়ে যাবেন। ভালোভাবে গেটআপ বলতে এমন না যে আপনি মেকআপ-টেকআপ করে সাইজা-গুইজা একদম নায়ক, সুপারস্টার সেজে যাবেন, সেটা মিন করি নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে খুব ভালোভাবে আপনি সুন্দর একটা জামা কাপড় না, শার্ট প্যান্ট অবভিয়াসলি বড়। আর শীতকাল হইলে বা মোটামুটি আবহাওয়া যদি মানে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্লেজার বা কোট যেটাকে আমরা বলি সেটা গায়ে দিবেন। ঠিক আছে? মানে একটা কমপ্লিট সেট গায়ে দিয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে গরমকাল হলে মানে অতি গরমকাল, বাংলাদেশে একটা লম্বা সময় গরমকাল থাকে। হ্যাঁ? কারণ এবার এনটিআরসি এর ভাইভাটাও কিন্তু আপনার বিশেষ করে কলেজের ভাইভাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ গরমকালেই হবে, গরমের মধ্যেই হবে। তো গরমের মধ্যে আপনার মানে যেটাকে আমরা ব্লেজার বলি বা কোট বলি, এটা আপনার না পড়লেও চলবে। হ্যাঁ? এটা না পড়লেও চলবে। জাস্ট আপনি একটা সাদা শার্ট, একটা কালো প্যান্ট, অথবা শার্ট যে সাদাই হইতে হবে তা না। যেকোনো লাইট কালারের, এক কালারের লাইট কালার অবশ্যই মার্জিত রঙের এক কালারের শার্ট হইলে আপনার হবে। এক্ষেত্রে আপনি চেক শার্টও পড়তে পারেন, ওই যে লম্বা চেক, স্ট্রাইপ চেক মানে বলে যেটা লম্বা চেক। আপনি ওইটারও পড়তে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার চেকের ধরনটা কিন্তু পাতলা হতে হবে। জায়গাগুলো ওইজন্য আমি সচরাচর আপনাদেরকে রিকমেন্ড করি যে আপনার দয়া করে চেক পড়ারই দরকার নাই। আপনার এক কালারে পড়বেন। আপনি সাদা হইতে হবে তা না। আপনি হালকা আকাশি কালার বা হালকা ব্লু কালার বা লাইট কালারের যে আপনার ওই যে আ আপনার একটা আছে আপনার, কালারটা এমন মনে পড়তেছে না, সরি ভাই এই মুহূর্তে। মানে বেশ কিছু কালার আছে, আপনারা বুইঝা নেন। ঠিক আছে? তবে অনেককে আমি এই যে আপনার মানে আ লাইট ব্লু কালারের পরে যেতেও দেখেছি। ঠিক আছে? আবার অনেকে একটা পিঙ্ক কালারের একটা পরে, হালকা পিঙ্ক কালার। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, ছেলে মানুষ আপনারা পিঙ্ক সেটা হালকা কালার হোক আর যেমনই হোক পিঙ্ক কালারটা চয়েস করবেন না। অনেক সময় দেখি আমাদের একটা কাঠালি কালারের মতো একটা কালার আছে। ওইটার হালকা বা আপনার যেটাকে আমরা ঘিয়া কালার বলি। মানে হ্যাঁ, ওই কালারটা হলেও চলবে। সমস্যা নাই। আসলে দেখেন আজকের ভিডিও যেহেতু ভাইবার আ পাস ফেলের বিষয়ে কথা বলতেছি। তো ড্রেস গেটআপ নিয়ে কথা না বলি।
আর মেয়েদের ক্ষেত্রে গেটআপ নিয়ে তেমন কোনো বাধা ধরা নিয়ম নাই। আপনারা চাইলে শাড়ি পরে যেতে পারবেন। আপনারা চাইলে জামা, যেটা থ্রি পিস বলা হয় মেয়েদের ক্ষেত্রে, মার্জিত জামা পরে যেতে পারবেন। আপনি চাইলে, যারা মুসলিম আমাদের বোনেরা আছেন, তারা চাইলে বোরখা পরে যেতে পারবে। তবে বোরকার ক্ষেত্রে একটু কথা আছে একটা, সেটা হচ্ছে আপনি বোরকা পরে গেলে আপনি মুখ ঢেকে যাবেন কিনা, কারণ আপনারা তো খুবই পর্দানশীল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন বোন, আপনাদের জন্য আবার একটা উপদেশ, বা যেহেতু আমি নিজেও ইসলাম সম্পর্কে যেটুকু জানি সেটুকু নিয়ে হয়তো বা আপনাদের সামনে কথা বলাটা আমার উচিত না। কারণ আমি যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠিত কোনো কোনো আমি কোনো স্কলার না, ইসলামিক স্কলার না। সো সেই জন্য আমি খুব বেশি টান হেঁচড়া করবো না এই বিষয়টা নিয়ে। তবে আমি যেটা বুঝি, বা আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বা আপনারা এটাই করেন, সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই মুখটা, অন্ততপক্ষে যে মুখটা আছে আপনার ফেসটা ভাইবাতে গিয়ে অন্ততপক্ষে খুলে রাখাটা ভালো। এখন সেটা আপনি ঢুকে প্রবেশ করেও ছাদের সামনে বসেও খুলতে পারবেন, অথবা চাইলে বাইরে থেকেও, মানে ঠিক গেটের ওখানে যখন আপনি গেলেন, ঠিক গেটটা, মানে গেট খুলে প্রবেশ করবার আগেও আপনি মুখটা খুলে নিতে পারেন। এই ক্ষেত্রে জাস্ট আপনার মুখটা এই জন্যই দরকার, কারণ আপনার ছবির সঙ্গে আপনি যে পার্সন, এটা আইডেন্টিফাই করতে হবে তাদেরকে, ঠিক আছে? এখন আর অনেক সময়, আচ্ছা যাই হোক, মোটামুটি টপিকটা এই পর্যন্ত রাখি। আর একটা কথা, সেদিন আচ্ছা ঠিক আছে, সেটা একটু অতিরিক্ত কথা হয়ে যাবে, ওইটা আজকে আমি বলার দরকার নাই। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের কাগজপত্রের যে বিষয়টা আমি শুরুতেই বললাম, সেখানে আরেকটা কথা মাথায় আসে। কাগজপত্রে কিন্তু ভুলভাল ওইটাই ধরে আপনার নাম ধাম ঠিক আছে কিনা, বা আপনার রেজাল্ট গুলো ঠিক আছে কিনা। কারণ অনেক সময় ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেকে যায়, ঠিক আছে? বিশেষ করে এনটিআরসি তে এরকম উদাহরণ অনেক আছে। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি নাম ধামের ভুল থাকে, সেটা আপনারা সার্টিফিকেট অনুযায়ী এনআইডি কার্ড, ধরেন এনআইডি কার্ড একরকম, সার্টিফিকেট একরকম। তা আমি আপনাদেরকে আমার দিক থেকে সাজেশন দিব, আপনাদের হয়তো বা এনআইডি কার্ডের যে নামটা সেটা চেঞ্জ করে নিন, আপনার সার্টিফিকেটের নামটাই অরিজিনাল হিসেবে রেখে দিন। হয়তো সার্টিফিকেটে আপনার একটু ভুল বা একটু অন্যরকম, পর আমি আপনাদেরকে উপদেশ দেবো ভাই, দেখেন ওইটা নাম, এটা কোনো বড় ইস্যু না। চাকরি হইলে নাম একটা, যেটা নাম সেটাই নাম, ওইটা নিয়ে আপনার চেঞ্জ করা লাগবে না। কিন্তু আপনার সার্টিফিকেট নাম চেঞ্জ করে নিয়ে আসতে গেলে ভাই অনেক প্যারা, অনেক, মানে দৌড়ঝাঁপ লাফাঝাপ, আপনার অনেক কিছু করতে হবে। আর ওইটা অনেক সময় হয়ও না ঠিক। সেই জন্য আমি বলবো আপনার সার্টিফিকেটের যে নামটা আছে সেটাই আপনি রেখে দিন। বাট আপনি সার্টিফিকেটের নাম অনুযায়ী ভোটার আইডেন্টি কার্ডের নামটাকে আপনি সার্টিফিকেট অনুযায়ী চেঞ্জ করে দিন। কারণ এনআইডি কার্ডের নাম চেঞ্জ করা এখন খুবই সহজ। এটা আপনি চাইলে 300-350 টাকার মধ্যে আপনি আপনার নাম ধাম চেঞ্জ করতে পারবেন। বেশি তথ্য চেঞ্জ করে টাকাটা বেশি লাগবে, হয়তো আপনি 3টা 4টা তথ্য চেঞ্জ করতে চাচ্ছেন এনআইডি কার্ডে, সেক্ষেত্রে আপনার 500-600-700 টাকা পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি কি চেঞ্জ করবেন। তবে আমি আমার দিক থেকে আপনাদেরকে উপদেশ দিব, আপনার এনআইডি কার্ডটাকে অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর এনআইডি কার্ড চেঞ্জ করে নিতে 7 থেকে 20 দিনের মধ্যে এনআইডি কার্ড আপনার সংশোধন হয়ে, মানে সফট কপি যেটা, ওটা আপনার অফিসে আসবে না, এনআইডি কার্ডের আপনার নির্বাচন অফিসে আসবে না। আপনি অনলাইন থেকেই, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার সংশোধনী ওই ইয়াটা আর কি, মানে এনআইডি কার্ডটা, ঠিক আছে? তো এরপরে আপনার আচার আচরণ সম্পর্কে যে ব্যাপারটা আছে, অবশ্যই আচার আচরণের উপর ভিত্তি করে আপনাকে ফেল করাইতে পারে। এখন কথা হচ্ছে, আচার আচরণের বিষয়ে কথা বলতে গেলে অনেক ধরনের কথা বলতে হয়। তো আচার আচরণের কথাটি একটু পরে বলি। এর ক্ষেত্রে তার আগে আমি একটু আপনাদেরকে মৌলিক কিছু ব্যাপারে একটু হালকা আলোচনা করি। মৌলিক ব্যাপার বলতে, ধরেন আপনার সাবজেক্ট যেটা, ধরেন আপনি ম্যাথমেটিক্স, আপনি ইংলিশ, আপনি বাংলা, আপনি ইসলামী ইতিহাস, আপনার যদি মৌলিক সাবজেক্ট, সরি, আপনার বিষয় থেকে যদি মৌলিক কিছু প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি না পারেন, যেটাকে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আছে আপনার সাবজেক্টের, ওগুলো থেকে প্রশ্ন করে যদি আপনার কাছ থেকে উত্তর না পায় স্যারেরা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভাইয়া এটা সত্যি সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনি আপনার সাবজেক্টের ফান্ডামেন্টাল কোশ্চেন গুলো থেকে প্রশ্ন করা হলে অবশ্যই আপনি উত্তরটা দিবেন, আমি আশা করতেছি। এবং আমি মনে করি আপনার সবাই উত্তরটা দিতে পারবেন। অনেক সময় হয়ে যায়, বেশি ভয় পেয়ে গেলে আপনি সহজ প্রশ্ন দিতে পারে না, উত্তর করতে পারে না। সেটা আমারও একটা ভাইভাতে, যাই একটা বেসরকারি ভাইভাতে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, সেটা অনেক লম্বা ঘটনা, ওই ঠিক আমি যাচ্ছি না। তো এগুলো অবশ্য হয়ে যায়, মানে আপনার পরিচিত প্রশ্নগুলো অনেক সময় আমরা বেশি ভয় পেয়ে গেলে আমরা উত্তর করতে পারি না। তো ভাইয়া অবশ্যই ভয় করা যাবে না। তবে আপনি ভয় পাচ্ছেন, এটা স্যাররা হয়তো বুঝতেই পারে, দেখলেই বুঝতে পারে আপনি ভয় পাচ্ছেন কি পাচ্ছেন না। সমস্যা নাই, আপনি ভয় পাইলে ভয় পাবেন, স্যাররা বুঝলেও ক্ষতি নাই। ভয় পাইতেছেন এইটা স্যাররা বুঝলে আপনাকে ফেল করাবে না। তবে হ্যাঁ, এমন ভাবে ভয় পাচ্ছেন ভাই, আপনার গা ঘেমে যাচ্ছে, আপনি কাঁপতেছেন ঠকঠক করে, তারপরে আপনি ঢোক গিলতেছেন, এইরকম যদি ভয় পান, সেই ক্ষেত্রে ভাই আপনাকে স্যাররা হয়তো বা ফেল করাইতে পারে। কারণ আপনি স্যারদের সামনে গিয়ে আপনার পায়ের কাঁপাকাঁপি, হাঁটু কাঁপাকাঁপি অবস্থা, তাহলে ভাই আপনি চাকরি পাইলে সেখানে চাকরি করবেন কিভাবে? ঠিক আছে? তো এই কারণে হয়তো বা আপনাকে ফেল করাইতে পারে স্যারেরা তাদের নিজস্ব ক্ষমতা বলে। এই ক্ষেত্রে অবশ্যই বেশি ভয় পাবেন না, হালকা পাতলা ভয় সব ক্যান্ডিডেটই পায়, সবাই ভয় পায়।
এমনকি স্যাররা আপনাকে চেষ্টা করবে আপনি ভয় পাইলে শীতে সেই ভয় যেন আপনি রিকভার করে উঠতে পারেন। স্যাররা অনেক হেল্পফুল ভাবে আপনাকে মানে রিকভার করার চেষ্টা করবে। ঠিক আছে? আর সবথেকে বড় কথা যেটা বললাম, আপনি যদি মানে কমন প্রশ্নের উত্তর না করতে পারেন অবশ্যই ফেল করবেন। আর আপনি যদি কঠিন প্রশ্ন ধরেন আপনাকে ৫ টা কঠিন প্রশ্ন করা হয়েছে বা ৭ টা বা ৩ টা কঠিন প্রশ্ন করা হয়েছে। আপনি একটারও উত্তর পারেন নাই। এই ক্ষেত্রেও কিন্তু আপনি ফেল হবেন না। আপনি ফেল হবেন না। এটা মাথায় রাখবেন। কারণ আপনার যেটুকু জ্ঞান অর্জন করে আপনার ভাইভাতে আসা দরকার বা যেটুকু জ্ঞানের মাধ্যমে আপনার চাকরিটার জন্য আপনি যোগ্য হিসেবে নিজেকে প্রমাণিত মানে করা দরকার, সেইটুকু পরীক্ষা আপনি প্রিলি এবং লিখিতর মাধ্যমে প্রমাণ করেই এখানে এসেছেন। সো আপনাকে আপনি কতখানি জ্ঞানী, আপনি কতখানি মেধাবী সেটার স্যারদের ভাইভাতে আপনাকে জাহির করার কোনো প্রয়োজন নেই। ওইজন্যই স্যারেরা আপনাকে হয়তো এমন কিছু প্রশ্ন করবে যেগুলো খুব কঠিন প্রশ্ন, সেগুলোর উত্তর না পারলে স্যারেরা আপনাকে মানে ফেল হিসেবে বা আপনাকে অকৃতকার্য হিসেবে তারা চিহ্নিত করবেন না। ওইজন্যই বললাম যে যদি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করে মানে একদম মানে প্রপার আপনার সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করে যেগুলো কমন কোয়েশ্চেন, ওইগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন। বাট কঠিন প্রশ্ন হয়ে গিয়েছে এগুলোর উত্তর না পারলে আপনি ফেল করবেন না। আমি মোটামুটি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এগুলোর জন্য ফেল হবে না। আর আপনি যেহেতু আপনার যেটুকু যোগ্যতার জন্য আপনার চাকরি দরকার সেই যোগ্যতা আপনি প্রমাণ করেই ভাইভাতে আসছেন। সো এখানে আপনার আপনার বিহেভ কিরকম, আপনি একটা পরিবেশের মানে আপনার আপনার টেম্পারমেন্টটা কতটুকু আপনি একটা পরিবেশে গিয়ে নিজেকে ধরে রাখতে পারবেন বা আপনি একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন, এই জিনিসগুলো স্যাররা ভাইভাতে বেশি আপনার পিছনে মানে আপনার মানে আপনাকে বেশি এই জিনিসগুলো বাজিয়ে দেখে আরকি। এটা মাথায় রাখবেন। তো ভাইবা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এই জিনিসগুলো বেশি দেখা হয়। ব্যানারটাই বেশি ইম্পোর্টেন্ট এখানে। আর ড্রেস গেটআপটা যেটা বললাম, আর কাগজপত্র আর হচ্ছে আপনার অনুপস্থিত। এই কয়েকটা বিষয় হচ্ছে বেশি ইম্পোর্টেন্ট। আরেকটা ৫ নাম্বার ইম্পোর্টেন্ট জিনিস আছে, সেটা না বললেই না। সেটা হচ্ছে যে আপনার স্যারদের সঙ্গে স্যার কোনো প্রশ্ন করলে আপনি কখনো তর্কে যাবেন না। আপনার মনে না আমার ভুল হতে পারে। এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তরটা আমার সঠিক জানা নেই। সঠিক এইভাবে সুন্দর করে আপনি এটাকে মানে সরে দিবেন। আপনি ওই প্রশ্নটাকে এইভাবে হ্যান্ডেল করবেন। এরপরে আরেকটা কথার আমি সেদিন ফেসবুকে দেখতেছিলাম। আচ্ছা ভিডিও কি বড় হচ্ছে কিনা আমি জানি না। যাই হোক ভাই মাফ করবেন হয়তো একটু কথা বেশি হয়ে যাচ্ছে। তো সেদিন আমি ২-৩ দিন আগে ফেসবুকে দেখলাম কোন একটা খুবই বড় একটা গ্রুপে যে সেখানে এক ভাই বলেছেন যে দেখেন ভাইভাতে একটা প্রশ্নের কারণে আপনাকে ফেল করতে পারে। সেটা হচ্ছে হয়তো আপনি মাস্টার্স করেন নাই। খুব ভালো করে বুঝেন, যেমন আপনি মাস্টার্স করেন নাই। আপনাকে হয়তো বলতে পারে যে আপনি মাস্টার্স কেন করেন নাই বা মাস্টার্স ভবিষ্যতে করবেন কিনা। এই ক্ষেত্রে ওই ভাই এই কথাটা বলেছেন মানে পোস্টেও অল্প কথাই লিখেছেন, বাট আমি বুঝে নিলাম পোস্টের মানে মূল ভাবটা। যে এটাতে হয়তো অনেকে অনেকভাবে উত্তর দিয়েছে, আশানুরূপ উত্তর দিতে পারে না বা খুব রুডলি উত্তর করেছে বা খুব অহংকারসূচকভাবে উত্তর করেছে, যে কারণে বা জাস্ট মাস্টার্সকে খুব হেলায় ফেলায় দেখেছে বা মাস্টার্সের দরকার নাই। এরকম একটা সিস্টেম তারা হয়তো তাদের মতন উত্তর দিয়েছে, যে জন্য ওই সম্ভবত ১৬তম নিবন্ধনে কথাটা ওখানে বলা হচ্ছিল যে ওখানে মনে হয় তাদেরকে ফেল করানো হয়েছে। এখন আমি জানি না উনি কিভাবে খোঁজ খবর নিল যে মাস্টার্সের উত্তর ওইভাবে উত্তর করার জন্য ফেল করেছে, এটা উনি কিভাবে শিওর হয়েছে আমি জানি না। তবে হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমার মাথায় আসলো যে এই কথাটা নিয়েও একটু আপনাদের সামনে আলোচনা করা উচিত। কারণ মাস্টার্সের এই ব্যাপারটা নিয়েও হ্যাঁ, আপনাকে ফেল করাইতে পারে। কেন ফেল করাইতে পারে? আমি তার কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছি আমার কিছুক্ষণ আগে কথার মধ্যেই। সেটা হচ্ছে দেখেন ভাই, আমি যেটা কিছুক্ষণের শুরুতেই বললাম, মানে মাঝখানেই বললাম যে দেখেন আপনি এমন কোনোভাবে স্যারদের সামনে আচরণ করবেন না যে আচরণটা স্যারদের খারাপ লাগে বা আপনি স্যারদের সামনে নিজেকে খুব পণ্ডিত জাহির করতেছেন, এরকম কখনোই করতে যাবেন না। ঠিক আছে? তো আপনি মাস্টার্স করতেছেন না, কেন করবেন না? কি জন্য আপনার দরকার নাই বা হয়তো এখন করেন নাই, আপনি হয়তো ভবিষ্যতে করতে পারেন। ঠিক আছে, আপনি চাকরির পাশাপাশি করতে পারবেন কিনা সেটাও স্যারদেরকে বুঝাইবেন যে হ্যাঁ স্যার, চাকরির পাশাপাশি মাস্টার্সটা করতে পারবো। কারণ ন্যাশনাল হয়তো অনেক সময় ক্লাস করা লাগে না। হ্যাঁ, পরীক্ষার সময় একটু প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে গিয়ে আপনি পরীক্ষাগুলো দিয়ে আসলেন। আর পরীক্ষার দিনগুলোতে ছুটি নিয়ে আর কি পরীক্ষা দিলেন, বাদ বাকি দিনগুলোতে আপনার ক্লাস করলেন। মাস্টার্সে এমন না যে আপনাকে 4 পয়েন্ট পাইতেই হবে। আপনি 3 পয়েন্ট বা এমনকি আপনি 2.50 উপর মার্ক পাইলেও চলবে। জাস্ট সার্টিফিকেট না, তবে 3 পয়েন্ট পাওয়া যায়। এমনিতে একটু হালকা পরিশ্রম করলে 3 পয়েন্ট আসেও। মানে আপনার অনার্স থেকে মাস্টার্সে বা অনার্সেও আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার 3 পয়েন্ট আলহামদুলিল্লাহ মোটামুটি চেষ্টা করলে পাওয়া যায়। তো যাই হোক, ভিডিও বড় হচ্ছে, আমি একটু পয়েন্টে আসি। তো আপনি মাস্টার্স কেন করতেছেন না বা কিভাবে মানে মাস্টার্সের গুরুত্বটা কেমন ভাবে আপনি দেখতেছেন? এই বিষয়ে যদি আপনি আশানুরূপ উত্তর না করতে পারেন, অবশ্যই আপনাকে ফেল করানো হবে। কারণ মাস্টার্স অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে সম্মানীয় এখন মানে বর্তমানে বাংলাদেশের সবথেকে উপরের লেভেলের একটা মানে ডিগ্রি এখন ধরতে গেলে। যদিও অনার্সের পরে মাস্টার্স না করলেও চলে, বাট মাস্টার্সটা এখন ধরতে গেলে সবথেকে দামি একটা ডিগ্রি বাংলাদেশে। যদি আরো বেশ কিছু ডিগ্রি
বা আরো বেশ কিছু লেখাপড়ার বিষয় বা আরো অনেক কিছু আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। ঠিক আছে? তো যাই হোক, উত্তরটা সেভাবে দিবেন। হ্যাঁ, হুট করে একটা অযাচিত উত্তর দিবেন না যে হ্যাঁ আমার মাস্টার্সের দরকার নাই, আমি মাস্টার্স করবো না, আমার অনার্স হইছে, আমি এইটুকুতে সন্তুষ্ট। এগুলো বলার দরকার নাই। ঠিক আছে? তো এরপরে আসেন, আপনি ওই যে আরেকটা কথা তো বলেই দিলাম, স্যারদের সঙ্গে তর্ক করবেন না। এমন ভাবে বোঝাবেন না যে আপনার সামনে যে লোকটা, যে ব্যক্তিরা, যে সম্মানিত ব্যক্তিরা বসে আছে তারাই ছাত্র আর আপনি হচ্ছেন মানে ভাইবা নিচ্ছেন, এরকম আচরণ করবেন না। ঠিক আছে? আর আরেকটা শেষ কথা বলে শেষ করি। এইটা হয়তো বা নিবন্ধনের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না, বাট অন্যান্য বিসিএস বা অন্যান্য আপনার সময় এই যে বিভিন্ন রকম বেসরকারি চাকরিতে এগুলো বেশি ক্ষেত্রে আপনার মানে ভাইবাতে এগুলো বেশি খেয়াল করা হয়। সেটা হচ্ছে যে আপনার চেয়ার সম্পর্কে একটা খুব বড় একটা মনস্তাত্ত্বিক একটা গেম আপনার সঙ্গে খেলা হবে। গেট খোলা, চেয়ার এবং সালাম দেওয়া, এই ৩ টে জিনিস মাথায় রাখবেন। আপনি ১ম এ গেট খুললেন কিভাবে? শব্দ করে খুললেন কিনা? বা কতটুকু ফাঁকা করে গেটটা খুললেন? বা গেটটা লাগাই দিলেন কিভাবে? আপনি স্যারদের দিকে মানে ওই যে গেট থেকে শুরু করে স্যারদের সামনে এসে বসা, এইটুকুর মধ্যে কিন্তু একটা দূরত্ব থাকে। ঠিক আছে? এই দূরত্বটাও কিন্তু অনেক সময় মানে মাপজোক কইরে দূরত্বটা মানে নির্ণয় করা হয়। আপনি কিভাবে মানে হেঁটে আসতেছেন, আপনার হেঁটে আসাটাও তারা খেয়াল করে। ঠিক আছে? তারপর আপনার অঙ্গভঙ্গিটা তারা খেয়াল করে। আপনি চেয়ারটা এমনভাবে, এমন একটা আ মানে বিদঘুটে ভাবে চেয়ারটা সেটিং করা থাকতে পারে, বা এমন একটা অসুবিধাজনকভাবে চেয়ারটা সেটিং করা থাকতে পারে, চেয়ারটাকে আপনাকে ঠিক করে নিয়ে, প্রপারলি ঠিক করে নিয়ে প্রপার ওয়েতে আপনাকে বসতে হবে। সেক্ষেত্রে চেয়ারটা আপনি কিভাবে ঠিক করে নিচ্ছেন? চেয়ারে আপনি বসলেন কিভাবে? চেয়ারটা ঠিক করবার সময় আপনার মেঝেতে বা টাইলসে লেগে সাউন্ড হলো কিনা? শব্দ হলো কিনা? আপনি বসলেন কিভাবে? আপনি বসার সময় আপনার হাতটা কোথায় রেখেছেন? হাতটা মানে হাঁটুর উপর আপনার এই যে মানে হাঁটুর উপরে রেখেছেন নাকি টেবিলের উপর রেখেছেন? আসলে অনেকভাবে রাখা যায়, সেগুলো নিয়ে আজকে আমি আলাপ করতেছি না। তারপরে আপনি প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে স্যারদের সঙ্গে আই কনট্যাক্ট কেমন ভাবে করতেন? যে স্যার প্রশ্ন করতেছে, অবশ্যই ১ম আই কনট্যাক্টটা তার সঙ্গে করবেন। তারপরে উত্তরটা যদি হয়তো আপনার ২-৩ মিনিট বা ৪-৫ মিনিট ব্যাপী যদি হয়ে থাকে তার উত্তরটা, সেক্ষেত্রে আপনার আর স্যার কোয়েশ্চেন করেছেন তার আশেপাশেও আরো ২-৩ জন টিচার রয়েছে। হ্যাঁ? তাদের দিকেও একটা আই কনট্যাক্ট করবেন মানে প্রশ্নের উত্তর দিতে গিয়ে। হ্যাঁ? এবং খুব পজিটিভ ভাবে নিজেকে উপস্থাপন করবেন। হ্যাঁ, আর তারপরে আপনি যেটা বললাম সাউন্ড যেটা, আর আপনি ভাইবা দিয়ে উঠে যাবার সময় সাউন্ড করার ক্ষেত্রে সরি চেয়ারটা ঠিক করে রাখার ক্ষেত্রে আবার সাউন্ড করলেন কিনা? আবার আপনি ঘুরে যখন আপনি আবার রিটার্ন চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মানে চেয়ার থেকে উঠে সাথে পেছন ফিরে গেলেন কিনা? বা কিছু দূর সারদিক দাঁড়িয়ে থেকে ২ পা হয়তো পিছন দিকে মানে সরে গিয়ে হয়তো আপনি ইউ-টার্ন করে চলে গেলেন। এগুলো অনেকে অনেক আপনি হয়তো YouTube এ বা অনেক স্যারদের কাছে এগুলো হয়তো শুনে থাকবেন। তো এত মানে বের হওয়ার সময় এত লাগবে না। আপনি আপনার মতন করে বের হইতে পারবেন। কিন্তু আমি যেটা এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই সাউন্ডের ক্ষেত্রে মাথায় রাখবেন, চেয়ার বা দরজা খোলার ক্ষেত্রে সাউন্ড বা শব্দটা যেন খুবই কম করে হয়। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? হয়তো নিবন্ধনে হয়তো চেয়ার সেটিং করাই থাকে, বা আরো ছোটখাটো পরীক্ষাগুলোতে চেয়ার সেটিং করাই থাকে। কিন্তু অনেক সময় বিসিএস বা আপনার বেশ কিছু বেসরকারি আপনার কোম্পানিগুলোতে এই চেয়ার নিয়ে আপনার আদব কায়দাটাকে ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে। ঠিক আছে? আর যাই হোক, কথা অনেক আছে। অনেক কথাই মাথার মধ্যে আসতেছে। তো এত কথা বলা যাবে না। কারণ আমি অলরেডি বুঝতে পারতেছি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে। আপনাদের যাদের দরকার তারা তো মনোযোগ দিয়ে শুনতেছেন। আর যারা অতি জ্ঞানী তারা তো মনে করেন আমাকে এতক্ষণ গালাগালি শুরু করে দিয়েছেন। তো যাই হোক, আরো বেশ কিছু কথা ছিল। তবে আমার মনে হচ্ছে আজকের জন্য এইটুকু টপিকই এনাফ। আ এর বেশি টপিক লাগবে না। তো ঠিক আছে, আপনাদের সকলের জন্য আমার দোয়া ও অভিনন্দন রইলো। দোয়া করি আপনারা সকলেই খুব ভালোভাবে ভাইবা পরীক্ষাগুলো দিয়ে ভালোভাবে একটা জব করার চেষ্টা করেন। আর আমার চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।